আপনারা এই যে মানে একদম প্রথমে ডাক পেলেও পরের দিকে ঐক্য প্রক্রিয়ায় বাদ কথা আপনাদের ডাকা হচ্ছে না, আপনারা যেতে পারছেন না। আপনি বলেছেন এগুলোতে আপনি বিব্রতও বোধ করছেন। আহ, আপনার কি মনে হয় সামনে নির্বাচনে কি আপনারা যেতে পারবেন? মানে সেখানেও আপত্তি আছে সমন্বয়কদের থেকে, অনেক রাজনৈতিক দলের। আমি ঠিক জানি না, আমি এই কথাটা একটু একটু বিস্তারিতভাবে বলি। অনেকেই কথা, আমাদের কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে গোড়ার থেকে আমি ছিলাম, আমাদের দল ছিল, এবং একেবারে আমরা রেজলিউশন নিয়ে এগুলো সমর্থন দিয়েছি। শেষ পর্যন্ত 5ই আগস্টের সরকার গঠনের সময় আমি ছিলাম। পরবর্তীকালে প্রথম যখন ডাকা হলো সেখানেও গিয়ে আমরা পার্টিসিপেট করছি এবং আমরা পজিটিভলি ওনাদেরকে সাহায্য করতে চেয়েছি। ইতিমধ্যে আমি খেয়াল করলাম যে দেশের মধ্যে একটা ওই যে ফ্যাসিবাদ বিরোধী আর ফ্যাসিবাদ দোসর এবং ফ্যাসিবাদ, এই ধরনের একটা ভাগ করা হচ্ছে, এবং সেটা সর্বস্তরের মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে করা হয়েছে, পেশাজীবীদের মধ্যে করা হচ্ছে, বুদ্ধিজীবীদের মধ্যে করা হচ্ছে, শিল্পী সাহিত্যিক প্লেয়ার, মানে আপামর জনসাধারণের মধ্যে একটা ভাগ সৃষ্টি করা হচ্ছে। সেই ভাগটাও আমি দেখলাম একটা ইন্টারেস্টিং, আমার অ্যানালাইসিসে যেটা আসলো ভেরি ইন্টারেস্টিং ওয়ে। সেটা হলো যে ফেসিবাদ বিরোধী বলতে তারা বুঝাতে চাচ্ছেন যে এই শেখ হাসিনার শাসন আমলে যারা যারা যে কোনো ভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার সম্মুখীন হয়েছেন বা হবেন বলে মনে হয়েছিল, বা যাদেরকে ওনারা সরকারের কিছু, যারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি, তাদের কাছে মনে হয়েছে তাদেরকে সবাই ওনারা মনে করছেন ফেসিবাদী বিরোধী শক্তি। আর বাকি যারা সরকারের সময় কোনো রকম মানে ঝুঁকির মুখোমুখি হননি, কোনো রকম ভাবে তাদেরকে কোনো সমস্যায় পড়তে হয়নি এই সরকারের আমলে, কোনো, এবং কোনো না কোনো ভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে কিছু না কোনো ভাবে একটা যুক্ত ছিলেন, যেটা সেটা হয়তো ইনোসেন্টলি, এটা সরকারের সঙ্গে অনেকেরই অনেকভাবে থাকতে হয়, তাদেরকে সবাই ওনারা ফেসিবাদের দোসর বা মানে তারা দেশপ্রেমিক নয় এবং তারা দেশদ্রোহী, ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ, এইভাবে ভাগ করছেন। এবং এটা প্রায় আমি দেখলাম যে অর্ধেকের চেয়ে বেশি ভাগই হয়ে যাচ্ছে যারা ফেসিবাদের দোষর এবং ফেসিবাদ। তো আমরা ততক্ষণ পর্যন্ত ছিলাম। পরে হঠাৎ করে যখন একটা ডাক দেওয়া হলো, মনে হয় 4ঠা ডিসেম্বর, যে সবাইকে মিলে জাতীয় ঐক্যের ডাক, সেখানে দেখলাম যে আমাদেরকে বাদ দেওয়া হলো। তখন বাদ দিয়ে যে করা হলো, তখন ঘোষণা দেওয়া হলো যে আমরাও ফেসিবাদের দোষর বা ইত্যাদি। এই কারণে আমাদের, তারা এর আগে থেকে কথাটা শুনছিলাম, কিন্তু অফিসিয়ালি তখন আমরা জানতে পারলাম এবং আমাদেরকে সবকিছু থেকে বাদ দেওয়া হলো। সংস্কারের যত রকম আলাপ আলোচনা, আমি তো সংস্কারগুলো খুব জোরে সোরে করছিলাম, এবং যেহেতু আমার অভিজ্ঞতা, আমার সমসাময়িক আর রাজনীতিবিদদের মধ্যে আমার মতো বাস্তব অভিজ্ঞতা খুব, আমার মনে হয় খুব কম লোকেরই আছে। আমি একেবারে পার্লামেন্টে প্রায় বেশ 25-28 বছর থেকে বিভিন্ন সময় পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে ছিলাম, মিনিস্টার ছিলাম, বিরোধী দলে ছিলাম, বিরোধী দলের নেতা ছিলাম, উপনেতা ছিলাম। তার আগে আমি সরকারি চাকরি করেছি 25 বছর, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, দেশে করেছি, বিদেশে করেছি। আমার অভিজ্ঞতাগুলো দিয়ে আমি আমি অনেক কমিটিতে ছিলাম, যেই কমিটিগুলো এই সংস্কার করতে, মানে সংবিধানের উপর কাজ করা, রুলস অফ প্রসিডিওর উপর কাজ করা, দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন সময় আমি এগুলো করেছি, চাকরির সময় করেছিলাম, এখনো করেছি, আইন তৈরি করা নতুন নতুন। তো সেই জন্য আমি খুব কাজ করছিলাম যে কিছু একটা হয়তো সংস্কার এগুলো করতে পারবো। তবে আমাদেরকে একেবারে পুরোপুরি বয়কট করা হলো। তখন আমি খেয়াল করে দেখলাম যে এই জিনিসটাকে, দেশটাকে দুই ভাগ শুধু করা হয়নি, একটা খুব সহজ জিনিস যেটা কমন, মানে মানুষ এক তরফ থেকে আর এক তরফের উপরে, যেটা একটা এতদিন অনেকের একটা ক্ষোভ ছিল, অত্যাচারিত হয়েছে নানানভাবে, অন্যায়ভাবে হয়েছেন, সেটাও ঠিক। কিন্তু তাদেরকে, যে যাদের উপরে অত্যাচার করতে দেওয়া হচ্ছে, তারা কিন্তু সবসময় দায়ী ছিলেন না। এই এই দোষর বলা হচ্ছে যাদেরকে, বা যাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে, তারা সকলেই সবসময় দায়ী ছিলেন না। কিন্তু যাকে তাকে এরকম করার সুযোগ দেওয়া হলো, ফলে দেশে একটা অত্যাচারিত গ্রুপ, একটা অত্যাচারী গ্রুপ দাঁড়িয়ে গেল, সামনে সরাসরি দুটো ভাগ হলো। এখন এই ভাগের মধ্যে আমাদেরকে দিয়ে এটা একেবারে 16 কলা পূর্ণ হলো, দেশ সম্পূর্ণ ডিভাইডেড। এবং সেইখানেই আমার প্রশ্ন আসলো যে এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, এই সংস্কারগুলো তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করা উচিত, না হলে তো এগুলো গ্রহণযোগ্য হবে না। অর্ধেক লোককে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তো শেখ হাসিনার সময়কার নির্বাচনের মতো হবে, এবং পরবর্তীকালে এই এইগুলো টিকবে কিনা। আবার যদি সংস্কার করা হয়, সেই সংস্কার তো পার্লামেন্টে গিয়ে সবার মতামতের ভিত্তিতে যদি গ্রহণ করা না হয়, তাহলে আবার এই শেখ হাসিনার সরকারের সময় যেগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দিকে যাবে। তো এগুলোই কথা। তুমি কি জিজ্ঞাসা করছিলেন কথাটা? জি, শেখ হাসিনার সময়কার নির্বাচনের কথা বলছিলেন, তো আমি ওই প্রসঙ্গে একটু আসবো, কিন্তু আপনি এরপর বলছেন যে তোমার এই সময় কথাটা আমি দুটো ভুলে গেছি। ভাগে। আমি আমি আসলে
মানে আপনারা নির্বাচনে যেতে পারবেন কিনা এই ও প্রশ্নটা আমি আচ্ছা, আপনাকে আচ্ছা আচ্ছা, এখন করছিলাম। আমি এটা সরি এটা বলছি এখন। এখন তোমার নির্বাচনের প্রশ্ন আসলো, তখন আমি যেটা খেয়াল করছি, এখন পর্যন্ত যেটা খেয়াল করছি, সেটা হলো এই যে তাদের একটা ধোঁয়া তুলে দিল যে আমরা ফেসিবাদের দোষর বা ফেসিবাদ যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে গেছি। এখন দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা যারা প্রশাসনে আছেন, বা এমনকি আমরা যে বিচার বিভাগে যাব কোনো একটা, সেখান থেকেও আমরা দেখছি যে সবাই একটু আমাদের প্রতি একটা নেগেটিভ, মানে যেহেতু আমরা এখন তাদের সরকারের থেকে খারাপ দৃষ্টিতে আছি, কাজে আমাদেরকে একটা আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে নির্বাচনের আগে আমাদের যেটা লেভেল প্লেইং ফিল্ড, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি নির্বাচন করব, সেখানে যদি আমি বুঝি যে আমার ভোটাররা যেতে পারবে না, আমরা সঠিকভাবে ক্যাম্পেইন করতে পারবো না, বা ভোটাররা ভোট দিলেও সেটা সঠিকভাবে রেজাল্ট আসবে না, যেটা শেখ হাসিনার সময় হয়েছে, তাহলে সেই সব নির্বাচন তো আমরা গ্রহণ করতে পারবো কিনা আমরা জানি না। তার আগে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার, আমাদেরকে কনভিন্সড হতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবেন, তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে কনভিন্সড হতে হবে, তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারবো।